নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাখি বন্ধন পালিত হয় ভালোবাসা ও সুরক্ষার প্রতিশ্রুতিতে ঘিরে, বললেন মুখ্যমন্ত্রী। রাখি বন্ধনে বোনেদের সঙ্গে আনন্দে মাতলেন মুখ্যমন্ত্রী শর্মা। আসাম মেঘালয় সীমান্তবর্তী কাছাড় বাইকাম খাসিপুঞ্জিতে দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন। পিএইচই ওয়ার্কার্স ও এমপ্লয়িজ ইউনিয়ন কাছাড় জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। এবারে বিস্তারিত খবর। রাখি বন্ধন পালিত হয় ভালোবাসা ও সুরক্ষার প্রতিশ্রুতিতে ঘিরে, বললেন মুখ্যমন্ত্রী। রাখি বন্ধনে বোনেদের সঙ্গে আনন্দে মাতলেন মুখ্যমন্ত্রী শর্মা। বিটিআর নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঝড়ো প্রচার অব্যাহত রয়েছে। বিটিআর জনগণের জন্য দৃঢ় কাজের মাধ্যমে এই অঞ্চলে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। আজ বাক্সায় বাগানপাড়ায় এক দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে নির্বাচনী জনসভার ফাঁকে বোনেদের সঙ্গে রাখি বন্ধনে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। এদিন রাখি বন্ধন নিয়ে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাখি বন্ধন পালিত হয় ভালোবাসা ও সুরক্ষার প্রতিশ্রুতিতে ঘিরে। তিনি বলেন, ভাই বোনের সম্পর্কের পবিত্র বন্ধনকে কোনো অশুভ শক্তি যেন কাটতে না পারে। তিনি আরো বলেন, সংস্কৃতিৰ বাবে আজি দিনটো অতিকে গুৰুত্বপূৰ্ণ আৰু মহান দিন। ভাতৃ আৰু ভগ্নীৰ মাজত থকা যি পবিত্ৰ সম্বন্ধ, সেই সম্বন্ধক আজিৰ দিনত আমি সোঁৱৰণ কৰোঁ। আজিৰ দিনটোত প্ৰতিগৰাকী ভগ্নী আৰু বাইদেৱে নিজৰ ভাতৃ আৰু নিজৰ ককায়েকৰ সুৰক্ষিত জীৱন আৰু সকলো ফালৰ পৰা বিকশিত জীৱনৰ কামনা কৰি ভগৱানক প্ৰাৰ্থনা কৰে। ককায়েক ভায়েকৰ হাতত পবিত্ৰ ৰাখি বান্ধি তেওঁৰ সুস্বাস্থ্য কামনা কৰে। আজি দিনটোতে প্ৰত্যেকগৰাকী ককায়েকে ভায়েকে নিজৰ ভনীয়েকক গোটেই জীৱন সুৰক্ষা দিয়াৰ সংকল্প গ্ৰহণ কৰে আৰু ভনীয়েক আৰু বাইদেউক মৰম যাচে, সন্মান যাচে আৰু তেওঁলোকক সদায়ে জীৱনত প্ৰতিটো মুহূৰ্তত লগত থকাৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে। এয়া আমাৰ ভাৰতীয় সংস্কৃতিৰ এক অমূল্য বৰদান যে আমি ভায়েক আৰু ভনীয়েক, ভাতৃ আৰু ভগ্নীৰ সম্পৰ্কক এক পবিত্ৰ সম্পৰ্ক বুলি গণ্য কৰোঁ আৰু ইয়াক আমি অত্যন্ত গাম্ভীৰ্যতাৰে আৰু পবিত্ৰতাৰে পালন কৰোঁ। আজিৰ এই মহান দিনটোত, ৰাখী পূৰ্ণিমাৰ এই পবিত্ৰ দিনটোত মই অসমৰ প্ৰতিগৰাকী বাইদেউ আৰু ভণ্টিলৈ মোৰ বহুত বহুত মৰম যাচিছোঁ আৰু আমি আজিৰ দিনটোত আকৌ এবাৰ প্ৰতিজ্ঞা কৰিছোঁ যে অসমত নাৰী, মহিলা, বাইদেউ, ভণ্টি। আসাম মেঘালয় সীমান্তবর্তী কাছাড় বাইকাম খাসিপুঞ্জিতে দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন। অসম মেঘালয় সীমান্তবর্তী কাছাড়ের বাইকাম খাসিপুঞ্জিতে শুক্রবার দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হয়। দীর্ঘ বছর ধরে আসাম সরকারের অধীনে থাকা এই এলাকায় 37টি পরিবার মেঘালয়ে অন্তর্ভুক্তির ইচ্ছে প্রকাশ করলেও অনেকেই আসামে থাকতে চান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে মতামত নেন। জানা যায়, অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে চাইলেও একাংশ আসাম সরকারের সুবিধের কথা তুলে ধরে এই রাজ্যের সঙ্গেই থাকতে চান। জানা গেছে, এই এলাকায় প্রায় 370 একর জমি, যার মধ্যে রয়েছে বলেশ্বর পাথর কোয়ারি ও সংরক্ষিত বনাঞ্চল, মেঘালয়ের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। উভয় রাজ্য সরকারের আলোচনা এবং বাইকাম পুঞ্জির বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানা গেছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, কেউ মেঘালয়ে যেতে চাইলে বাধা নেই, তবে অসমের জমি যেন না হারায় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
हमारा हो रही है ना, हो रही है रिकॉर्ड हो जाए। ব্যাপার হইলো মানে মেঘালয়ে আর আসামের মানে কামের এটা মানে দখলে বা জায়গা লইয়া তো এরা কইছে কয়েকজন পার্টি বার হইছে যে আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। তো আমি তো আর মেঘালয় যাইতাম না, কারণ আমি মেঘালয় থেকে আমরা আসাম থেকে আমরা জায়গা পাইছি এখন 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয়, আর গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি, ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ওই দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। আমরা ডকুমেন্টে পাইছি, সব ডকুমেন্টে আমরা এটা আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে, সব কিছু আমরা পানি জল রাস্তাঘাট স্কুল। এখানে কত ফ্যামিলি আছে? আমরা আছি মানে এমনি 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি, এরা মানে ডরে ডরে তারা সরে গেছে মানে মেঘালয় ট্রবে। আর এখন রয়েছে আমরা আরো 7-8 পরিবার রয়েছে আসামের নাগরিক, আর আসামের নুন খাইছি, আসামের গাইতাম, আসামের থাকতাম, আর আমরা যদি মরলেও আমরা আসামের ছাড়তাম না। এখানে টোটাল ল্যান্ড কতটা আছে, কত হেক্টর জমি আছে? 370 বিঘা, আমরা ল্যান্ড 370 বিঘা আছে। আমরা সেটা মেঘালয়ে যাইতে স্যার, যেটা মেঘালয় যাইতে স্যার আমি এটা কইতাম পারতাম না, এখন অনুমানিক আমরা সারা জগা জমিন মানে 370 বিঘা। আর এই 370 বিঘা থেকে আমরা সব এখন যারা মেঘালয় যাইতো এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না, এখন তোরা তো কিতা চাই এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে, আমরা আসামে থাকবো। কত পরিবার আসামে থাকতে স্যার? আসামে তো মানে 8-9 ঘর পরিবার, 8-9 পরিবার আছে। তো রেস্ট সব যাইতে স্যার মেঘালয়? এরা তো বেশিরভাগ তারা যাইতে চায়, এখন আসামের জায়গার লইয়া যাইতে চায়। তো এখন আমি আসামে মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। আসাম সরকারে আমি অনুরোধ করি আর আমি কোনো দিকে যাইতাম না, আজও কইতাম আর কালও কইতাম, আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চিরজীবন। আমার মই মুরব্বীর থেকে আসামে জন্ম হয়েছে, আসামের বাসিন্দার, আমিও আসামের মুরব্বী। পিএইচই ওয়ার্কার্স ও এমপ্লয়িজ ইউনিয়ন কাছাড় জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। পিএইচই ওয়ার্কার্স ও এমপ্লয়িজ ইউনিয়ন কাছাড় জেলা কমিটির তরফে শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, শনিবার কমিটির সাধারণ সভা স্থানীয় একটি ভবনে অনুষ্ঠিত করা হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী। প্রথম পর্যায়ে সাধারণ সভায় কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা নিয়ে আলোচনা করা হয়। পিএইচই কর্মীদের চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, বকেয়া বেতন প্রদান সহ নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাশাপাশি বিভাগীয় কর্মীদের বিভিন্ন দাবিদাবাও সরকারের কাছে তুলে ধরেছেন তারা। কর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে সরকারকে অতি সত্বর তাদের সমস্যা ও দাবিদাবা পূরণে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। তাদের এই দাবি ও সমস্যা নিয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন কমিটির পদাধিকারীরা। এদিন জেলা কমিটির সভাপতি শঙ্কর দেব ও সম্পাদক রহিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে পিএইচই বিভাগে যে কর্মচারীরা যে বঞ্চনার শিকার, তা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা রেখেছিলাম। জেলা সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বলব। আপনারা জানেন, কর্মী স্বল্পতার জন্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 2005 এবং 2003 ইংরেজিতে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ আমলে 12,503 জন কর্মচারীকে পার্মানেন্ট পোস্টে নেওয়া হয়েছিল।
এবং এদের স্থায়ীকরণের পরবর্তী পর্যায়ে 2013 ইংরেজি থেকে সারা আসামে আন্দোলনের মাধ্যমে আমরা পদোন্নতির ব্যবস্থা করেছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই পদোন্নতি 2022 ইংরেজি থেকে বন্ধ করে রাখা হয়েছে। আমরা তার বিরুদ্ধে বারবার আন্দোলন করার পরও, এমনকি বিভাগীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্মারকলিপি প্রদান করার পরও যখন কোনো কাজ হলো না, আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। এবং প্রথম পর্যায়ে আমাদের কেস নাম্বার ছিল WPC 5589 2023, এবং কোনো কারণবশত এই আদালতের রায় আমাদের বিপক্ষে গিয়েছিল। কিন্তু আমরা আশা ছাড়িনি, আমরা হাল ছাড়িনি। আমরা এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলাম, সেটাকে চ্যালেঞ্জ জানালাম ডিভিশন বেঞ্চে, এবং 14 মে 2025 ইংরেজি ডিভিশন বেঞ্চ আমাদের পক্ষে রায়দান করেছে এবং বিভাগকে নির্দেশ দিয়েছে যে আদালতের রায় অক্ষরে অক্ষরে পালন করে কর্মচারীদের যথাশীঘ্র সম্ভব পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আদালতের রায়কে স্বাগত জানাই এবং আপনাদের সামনে বলতে চাই যে আমরা যে সঠিক পথে ছিলাম এবং আমাদের আন্দোলন যে কোনো মিথ্যে ছিল না, আমাদের আওয়াজ যে মিথ্যে ছিল না PH ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের, আমাদের দাবি যে সঠিক ছিল, আদালতের রায়ের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। আমরা আদালতের রায়কে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ সহ আসাম সরকারের প্রত্যেক স্তরের আধিকারিককে আমরা বলতে চাই যে আদালতের রায়কে যথাশীঘ্র সম্ভব আপনারা ইমপ্লিমেন্টেশন করুন। যদি না করেন তাহলে আমরা যেমন একদিকে আজকের যে সিদ্ধান্ত আমরা আন্দোলনে যাব, অন্যদিকে এই আদালতের রায়কে নিয়ে আমরা কন্টেম করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা আজকে এর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন আমরা নতুন কমিটি এখানে হবে, জেলা কমিটি গঠন করা হবে। এই জেলা কমিটি আগামী দিনে এই পদোন্নতি ছাড়াও বিভিন্ন যে সমস্যা, বিশেষ করে কাছাড় জেলায়, আজকে কাছাড় জেলার সম্মেলন, আমি সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে বলতে চাই যে শ্রমিক কর্মচারীদের আপনারা জানেন খুব কর্মী স্বল্পতা। পেছনের দরজা দিয়ে NRC করার পরিকল্পনা হচ্ছে বিজেপি বাঙালি বিরোধী দল বলে মন্তব্য সুস্মিতা দেবের। গত 17 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী FT থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, কিন্তু এর কিছু পর মুখ্যমন্ত্রী সুর বদলে বলেছেন FTতে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না, শুধু রাজবংশী ও গোর্খাদের মামলা বাতিল করা হবে। হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে CAA অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রী মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান, CAA-তে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে FTর মামলা বাতিল হবে, কারণ CAA-তে আবেদন না করলে FTর মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে। SIR সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যে কথা বলেছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের। SIR ভারতীয় নির্বাচন কমিশন করেছে। নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন জানিয়েছেন তিনি। নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় NRCর মাধ্যমে করতে পারবে, কিন্তু SIR এর নামে পেছনের দরজা দিয়ে NRC করার পরিকল্পনা করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার ID, আধার কার্ড ও রেশন কার্ড মানছে না। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি কেউ নাগরিক না হন তাহলে তদন্ত কেন করা হচ্ছে? নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব। আপনারা যদি বিজেপিকে ভোট দেন, বিজেপি হলো একটা অ্যান্টি বেঙ্গলি দল। আজকে হিন্দু বাঙালিদের কেস
এফটির থেকে কেন ড্রপ হচ্ছে না? কারণ কাতে ভারত সরকার লিখে দিয়েছে যতক্ষণ কার ফর্ম ভরবেন না, আপনারা নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন না, পাবেন না, ততক্ষণ পর্যন্ত এফটির কেস ড্রপ হবে না। কিন্তু সেই বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, আসামের মুখ্যমন্ত্রী গোর্খা এবং রাজবংশী ভাই বোনেদের কেস ড্রপ করে দিয়েছে। আপনাদের কেস কেন ড্রপ হচ্ছে না? কারণ আপনারা বাংলা ভাষা বলেন। বাঙালি মুসলমানদের আজকে এভিকশন কেন হচ্ছে? কারণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে হারছেন বলে আজকে উচ্ছেদ করছেন। 10 বছর আপনার সরকার ছিল, আপনি তখন লক্ষ লক্ষ বিঘা জমি কেন উচ্ছেদ করে সরকার আবার সেটা ফেরত দিল না? ইলেকশনের 6 মাস আগে কেন? কারণ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আপার আসামে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছে। বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি। আজকে সমস্ত দেশে বাঙালিদের কাগজ চেয়ে পুলিশ ওদের উপরে, গায়ের উপরে গরম জল ঢেলে কাপড় খুলে দিয়ে পুলিশ স্টেশনে কেন নিয়ে দিচ্ছে? কারণ ওরা বাংলা ভাষা বলছে। হিন্দু বাঙালিদের বুঝতে হবে, আপনারা হিন্দু হিসাবে হিন্দু দলকে ভোট দিচ্ছেন, কিন্তু আপনাদের মাতৃভাষা বাঙালি বলে আপনাদেরকে প্রত্যেকটা দল ব্যবহার করছে। কংগ্রেস বিজেপি আপনাদের ভোট দিয়ে ব্যবহার করছে। আপনাদের নিরাপত্তার কোনো গ্যারেন্টি নেই, আপনাদের নাগরিকত্বর কোনো গ্যারেন্টি নেই, আপনাদের জমির অধিকারের কোনো গ্যারেন্টি নেই। কারণ আপনারা খিলঞ্জিয়ার না। কেন? কারণ আপনাদের ভাষা বাংলা। যারা 1874 থেকে আসামে আছেন বাঙালিরা, ব্রিটিশদের যারা এনেছিল কাজ করার জন্য বা অ্যাডমিনিস্ট্রেশন, বাঙালিরা আজকে শত শত বছর থেকে আসামে আছেন। আপনারা আজকে খিলঞ্জি না। কেন না? কারণ আপনাদের ভাষা বাংলা। বিজেপি ইজ আ অ্যান্টি বেঙ্গলি পার্টি। বিজেপি একটা অ্যান্টি বেঙ্গলি দল, এটার প্রমাণ বারবার দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপিকে ভোট দেওয়া মানে আপনারা বাংলাদেশি ওদের চোখে ছিলেন। জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও কর্মশালা রাধামাধব কলেজে। শনিবার আসাম কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন বরাক উপত্যকা জোনের উদ্যোগে ও রাধামাধব কলেজের সহযোগিতায় রাধামাধব কলেজ প্রাঙ্গণে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন ও উন্মুক্ত অনলাইন পাঠ্যক্রমের মাধ্যমে ডিজিটাল শিক্ষার ক্ষমতায়ন শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মুকুট শর্মা। শুরুতে লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর এস.আর. রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। লাইব্রেরি সায়েন্সের ডক্টর এস.আর. রঙ্গনাথনের অসামান্য অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সের বিভাগীয় প্রধান ডক্টর মুকুট শর্মা, আসাম কলেজ লাইব্রেরিয়ানস অ্যাসোসিয়েশন আসাম প্রদেশ সহ সভানেত্রী তথা রাধামাধব কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, শিলচর মহিলা কলেজের লাইব্রেরিয়ান ডক্টর সরিতা ভট্টাচার্য, কাছের কলেজের লাইব্রেরিয়ান ডক্টর দীপশিখা সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য উন্নীত গুরুচরণ রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ডক্টর শেহানারা বেগম চৌধুরী। In a transition, we all belong to education. Not only teachers, students, learners, all. We are crossing a threshold where we are constantly witnessing how traditional classrooms are transforming into digital classrooms. And this is not a challenge, but this is the updating educational scenario of not only India, but of the entire globe. And we must cope up with this. We should train ourselves. We should be able to enhance within us the capacity so that we can keep pace with this changing scenario. So I think this timely and relevant workshop organized by Assam College Librarians Association Barak Zone will be very beneficial and essentially helpful to all, both from personal and professional front. And I wish today's workshop
an engaging one where we'll be able to experience and learn new things. And I hope the entire workshop to be a resounding success meant. উপলক্ষে একটা ওয়ান ডে ওয়ার্কশপ করেছি, যেটা অর্গানাইজ করেছে আসাম কলেজ লাইব্রেরিজ অ্যাসোসিয়েশন বরাকভ্যালি জোন ইন কোলাবোরেশন উইথ আজামতব কলেজ শিলচর। আর আমাদের আজকের ওয়ার্কশপের টপিক ছিল এম্পাওয়ারিং ডিজিটাল এডুকেশন ক্রিয়েটিং মুকস উইথ মডেল LMS। এই ওয়ার্কশপের রিসোর্স পার্সন ছিলেন ডক্টর মুকুল শর্মা স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, আসাম ইউনিভার্সিটি। উনি নোডাল অফিসার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্টের। সো হি ইজ দ্য রাইট পার্সন যে আজকে আমাদেরকে অনেক কিছু মডেল নিয়ে বলেছেন। আমরা অনেক কিছু জানতে পেরেছি কী করে ক্লাসরুমে আমাদেরকে এটা হেল্প করতে পারে, মডেল দিয়ে আমরা ক্লাস ক্রিয়েট করতে পারি, অনলাইন ডিজিটাল ক্লাস করাতে পারি স্টুডেন্টসদের। তো ইট ওয়াজ এ ভেরি বেনিফিশিয়াল ওয়ার্কশপ। আমাদের অনেক টিচাররা পার্টিসিপেট করেছেন বিভিন্ন প্রান্ত থেকে, প্লাস অনলাইন পার্টিসিপেন্টস আমরা পুরো ন্যাশনাল লেভেলে অনেক দূর দূর থেকে আমাদের পার্টিসিপেন্টসরা জয়েন করি। অ্যারাউন্ড 80 পার্টিসিপেন্টস আজকে অনলাইন জয়েন করেছিল। তাছাড়া আমাদের অফলাইনেও আমাদের অ্যারাউন্ড 20 পার্টিসিপেন্টস ছিলেন সব মিলিয়ে। তো ইট ওয়াজ এ ভেরি গ্রেট সাকসেস। আমার জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। I was invited as a resource person to deliver a lecture on MOOCs as well as Moodle as a learning management system. It was a nice platform. I am working on this platform for many years, and being a nodal officer of implement LMS at Assam University. আমার খুব ভালো লাগলো এখানে আসি, আমি শেয়ার করলাম সব কিছু, how to create a course, how to enroll the students, how to upload the PDF files, and অনেক কিছু এখানে ডিসকাশন হলো। অ্যান্ড অফলাইন অনলাইন হাইব্রিড মোডে সব কিছু এখানে হয়েছিল। পার্টিসিপেন্টস অনেক বেনিফিট এটা নিয়ে হলো, আমি এক্সপেক্ট করি এইভাবে। আর আমি সবাইকে ধন্যবাদ দিই, অ্যান্ড পার্টিকুলারলি আগামী 22শে আগস্ট থেকে শিলচর ডিএসএর ফুটবল একাডেমির প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগামী 22শে আগস্ট থেকে শিলচর ডিএসএর ফুটবল একাডেমির যাত্রা শুরু হবে প্রশিক্ষণের মাধ্যমে। শনিবার সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা। তারা জানান ইতিমধ্যেই 25 জন প্রশিক্ষণার্থী ফর্ম নিয়ে গেছে সংস্থার থেকে। তাদের আশা এই একাডেমির মাধ্যমে অনেক নতুন প্রতিভাবান ফুটবলারের সন্ধান পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কোচিং এর দায়িত্ব দেওয়া হয়েছে জানান কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডক্টর সংগ্রাম ব্রহ্ম এসেছিলেন, আমাদের উদ্বোধন হয়েছিল আমাদের 27শে মে বোধ 25 মে। তো সেই 25 মে থেকে এতদিন গড়িয়ে গেছে। আপনারা জানেন আমরা বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল ডিএসএ, এবং আজকে আমরা এই দিনটাতে পৌঁছে গেছি যখন আমরা সত্যি শুরু করতে পারবো 22শে আগস্ট। তো আমি এই ব্যাপারে আমাদের প্যানেলে যারা একাডেমিটা চালাবে তারা রয়েছে, আমাদের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য রয়েছেন। আর এবং আমাদের বিশ্বাস যে আমার জেলা গভর্নিং কমিটি সিদ্ধান্ত নিয়েছিল আগামী কিছুদিনের মধ্যে আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করবো যে গ্রামীণ যে প্রকল্পটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে এটা শুরু করা যায়। যার অন্যান্য ইভেন্ট আছে, এটা শুধু ফুটবল নয়, এটা চেষ্টা থাকবে। আর বাকি তো বিস্তারিত সবাই বলে দিয়েছেন, এবং যাতে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমার সেলাম, কারণ ওনারা যেভাবে এগিয়ে এসেছেন, ওনারা চাইছেন যে জেলা ক্রীড়া সংস্থা একটা কিছু। আজকে যখন বসে বসে খেলা দেখছিলাম, যে 25টি ফর্ম অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এবং অ্যাট প্রেজেন্ট শিলচর ডিএসএতে এই প্রশিক্ষণ চলবে। পরবর্তীতে এই কমিটি বসবে, যদি প্রয়োজন মনে হয় অন্য জায়গাতে শিফট করা, সেটা শিফট হতেও পারে, প্রয়োজন বুঝে সেটা শিফট হতেও পারে। আর আমরা যেভাবে সারাপাত দেখছি, এই সারা নিঃসন্দেহে একটা আশার আলো আমাদের দেখাচ্ছে। আমরা এতদিন যাবৎ ক্রিকেট একাডেমি আমাদের রয়েছে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস আমাদের রয়েছে, অন্যান্য যেগুলো বিভাগ রয়েছে সেই বিভাগে আমাদের জোর কদমে প্রত্যেক দিন প্রশিক্ষণ চলে।
কিন্তু ফুটবল হচ্ছে না এটা একটা পরিকল্পনা ছিল। আমি অত্যন্ত আনন্দিত শ্রী শিবব্রত দত্তের নেতৃত্বে এই কমিটি আজকে একটা ইমপ্লিমেন্টেশন করেছে। আমি এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে আমরা 3 জন কোচ পেয়েছি। এই 3 জন বিকালবেলা কাজ করবে শুক্র, শনি, রবি 3টার সময়। ছেলেরার জন্য এডমিশন ফি 500 টাকা, মান্থলি ফি 500 টাকা, মেয়েদের জন্য ফ্রি, লেডিস ফ্রি। আমরা উদ্দেশ্য হলো এখান থেকে যাতে আগামী দিনের জন্য আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ডিস্ট্রিক্টে টিম পাঠাতে গেলে আমরা প্লেয়ার পাই না, প্লেয়ার নাই, বাইরে থেকে আমরা কোনো বছরই এখন আর এন্ট্রি করতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমরা চেষ্টা করবো যে যাতে আগামীতে আমরা ডিস্ট্রিক্টে লোকাল প্লেয়ার দিয়ে বা বাইরে কংগ্রেস করতে আসতে পারি, তাদেরকে আমরা তাদের সাহায্য নিয়ে আমরা টিম পাঠাবো। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাখি বন্ধন পালিত হয় ভালোবাসা ও সুরক্ষার প্রতিশ্রুতিতে ঘিরে, বললেন মুখ্যমন্ত্রী। রাখি বন্ধনে বোনেদের সঙ্গে আনন্দে মাতলেন মুখ্যমন্ত্রী শর্মা। আসাম মেঘালয় সীমান্তবর্তী কাছাড় বাইকাম খাসিপুঞ্জিতে 2 রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন। পিএইচই ওয়ার্কার্স ও এমপ্লয়িজ ইউনিয়ন কাছাড় জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।